রাজধানীর চকবাজারের উর্দু রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ঘন কুয়াশায় ঢাকা সারা দেশ, মিলছে না সূর্যের দেখা। আলু, সবজি সহ রবি ফসল ও বোরো বীজতলায় ক্ষতির আশঙ্কা। বিআইডব্লিউটি এর অফিস সহকারী আবুল হোসেনের সম্পদের পাহাড়, নৌ মন্ত্রণালয় ব্যবস্থা নিতে বললেও ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রামের পতেঙ্গায় সার কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে অসুস্থ অন্তত ৩০ জন, পুড়ে গেছে আশেপাশের গাছপালা। এবং বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছাড়ালো, মৃত ১৫,৮৭,০০০। একদিনে প্রাণ গেল ১২,৪০০-র বেশি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছে বিস্তারিত খবরে। রাজধানী চকবাজারের উর্দু রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর ৬:৩০টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিস জানায় রাত ৩:৪৫ দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। এটি প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ৪তলা ভবনের প্রায় পুরোটাতেই আগুন দেখা যায়। নিরাপত্তার জন্য ভবনটির পাশের বাসাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। রাজধানী চকবাজারের উর্দু রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর ৬:০৬টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবার চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবিদুর রহমান। আবিদুর, এখন পর্যন্ত কি আগুন কিভাবে লেগেছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, বিস্তারিত জানাবেন। পর্যন্ত তারা বলতে পারেননি। তারা বলেছেন যে তদন্তের পরে আসলে বলতে পারবেন যে আগুন কেন লেগেছে, কিভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে আমরা অনুমান করতে পারি। এটি একটি প্লাস্টিক কারখানা ছিল, ৪তলা জুড়েই এখানে মূলত প্লাস্টিক বানানো হতো। প্লাস্টিকের বিভিন্ন, বিশেষ করে যেটা জেনেছি আমরা যে পুরনো যে প্লাস্টিকের যে প্লাস্টিক এনে এখানে সেটাকে আবার নতুন করে আবার কোনো প্লাস্টিকের পণ্য তৈরি করা হতো, সেই জন্য ওইখানে অনেক ধরনের প্লাস্টিক রাখা হতো। তো সেই জায়গাটায় যে আগুনটা লেগেছে, এখানে মূলত 4টি ফ্লোরের উপরের যে 2টি ফ্লোর, 3য় তলা এবং 4র্থ তলা, সেই 2টি তলাতেই আগুনের মাত্রা খুব বেশি ছিল এবং সে কারণে সেখানে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে যেই দ্রব্য ছিল বা প্লাস্টিক ছিল সেই ধরনের সব ধরনের দ্রব্যই পুড়ে গিয়েছে। আর প্রথম আর দ্বিতীয় তলায় তুলনামূলকভাবে কম আগুনের মাত্রা ছিল, তবে সেখানেও যা ছিল। এবং আমরা জানিছি যে কারখানার পাশাপাশি এখানে গুদাম হিসাবেও কিছু ব্যবহার হতো এবং প্লাস্টিকের নানা রকমের পণ্যই মূলত এখানে গুদাম করে রাখা হয়েছিল, সেই সব জায়গায় আগুন লেগেছে। তো ক্ষয়ক্ষতির পরিমাণের কথাও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা আসলে তদন্ত সাপেক্ষেই বলা যাবে। তারা এই বিষয়ে তদন্ত করে দেখবেন এবং ভিতরে যে আগুন নিয়ন্ত্রণে আসার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের লোকজনও হচ্ছে যে ভিতরে গিয়েছেন এবং সেখানে যে তারা আসলে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অনুসন্ধান করবেন। আমি আপনাকে তো জানিয়ে রাখি যে আগুন লাগার পরে এখানে কর্মরত একজন শ্রমিক, তিনি আগুন লাগার পরে এখানে আটকা পড়ে যান এবং পুরোটা সময় তিনি ভিতরে ছিলেন, 4তলায় ভিতরে ছিলেন। তিনি মূলত ঘুমিয়েছিলেন এবং তিনি ভিতরে ছিলেন। তারপরে আগুন নিয়ন্ত্রণে আসার পরে তাকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তার সাথে কিছুক্ষণ আগে আমরা কথাও বলেছিলাম, সেখানে তিনি বলছিলেন যে আসলে তিনি যখন টের পেয়েছেন তারপরে তিনি নিরাপদ অবস্থানে ছিলেন এবং এরপরে আগুন নিয়ন্ত্রণে আসার পরে তাকে একেবারে সুস্থ অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে বের করে নিয়ে আসতে পেরেছে। তো এখন আগুন নিয়ন্ত্রণে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেই ভবন থেকে এখনো ধোঁয়া উঠছে এবং ভিতরে কোন রকমের আর কোনো আগুন কোনোভাবে আবার লাগতে পারে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখন এখানে আছেন, এখনো ভিড় করছেন এবং তারা ভিতরে যে দেখছেন যে আর কোনোভাবে আগুনের আবার কোনোভাবে উৎপত্তি হতে পারে কিনা সেটা যাচাই করে দেখা হচ্ছে। আবিদুর, কারখানায় মালিক পক্ষের কেউ কি এখন এসেছেন? তাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা?
মালিক পক্ষের কয়েকজন এসেছেন আমরা যে জেনেছি, তবে এখনো গণমাধ্যমের সামনে তারা কথা বলতে এখনো রাজি হননি। তারা এখনো পর্যন্ত কোনো তথ্য দিতেও রাজি হননি। তবে এটা পর্যায়ক্রমে হয়তোবা তারা গণমাধ্যমের সামনে কথা বলবেন এবং আসলে এখানে আগুন লাগার কারণটা হয়তোবা তাদের সাথে কথা বললেও তাদের এখানে বৈদ্যুতিক লাইনে কোনো ত্রুটি ছিল কিনা, অবৈধ সংযোগ ছিল কিনা, এই বিষয়টি আসলে তাদের সাথে কথা বলে জানা যাবে। তবে এখনো তারা গণমাধ্যমের সামনে কথা বলেননি। আবিদুর, আরেকটি বিষয় জানতে চাই, ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার কাছ থেকে আপনি আর কোনো তথ্য পেয়েছেন কিনা, বা তারা এখন কোন ধরনের কাজ করছেন সেখানে? তথ্য পেয়েছি, আসলে আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। তারা মূলত বলেছিল যে তাদের কি পরিমাণ তাদের ইউনিট কাজ করেছেন এবং আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য তাদের কি কি করতে হয়েছে। তারা সেই বিষয়টি মূলত জানিয়েছেন যে আপনি যেমনটি বলছিলেন যে রাত ভোর 4:45টার দিকে যখন আগুনটি লাগার খবর ফায়ার সার্ভিস পায়, এরপর থেকে 15টি ইউনিট পর্যায়ক্রমে কাজ করে এবং 15টি ইউনিট কাজ করার পরে তারা ভোর 6টার কিছু পরেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারে এবং এরপর থেকে এখন মূলত তারা ডাম্পিং যে কাজটি বলে সেই ডাম্পিং করা হচ্ছে, অর্থাৎ ভিতরে কোনোভাবে আবার আগুনের কোনো অস্তিত্ব রয়েছে কিনা সেটি তারা বারবার করে দেখছেন এবং কোনোভাবে যেন আবার আগুন যেন না লাগে সেই বিষয়টি তারা মূলত পরীক্ষা করছেন। এছাড়া বেশ কিছু ইউনিট কিন্তু এখনই চলে গিয়েছে ফায়ার সার্ভিসের ইউনিট, বেশ অল্প কয়েকটা ইউনিটই কাজ করছে এখন। তারা মূলত দেখছে যে ভিতরে কোনোভাবে আগুনের কোনো অস্তিত্ব রয়েছে কিনা সেটি তারা যাচাই করছেন এবং সেটা দেখা মাত্রই তারা আবার পানি দিয়ে সেটি নিভিয়ে ফেলছে। রাজধানীর চকবাজারের উর্দু রোডে ঘটা অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবিদুর রহমান। কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারা দেশ, বাড়ছে শীতের তীব্রতা। সারাদিন সূর্যের দেখা না মেলায় এর প্রভাব পড়তে শুরু করেছে আলু, সরিষা, সবজি সহ নানা ফসলের ওপর। তবে বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বোরো ধানের বীজতলায়। এ অবস্থায় চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনভর দেখা নেই সূর্যের, ঠান্ডা বাতাস আর কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত। গত 5 দিন ধরে প্রকৃতির এমন পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে কৃষিক্ষেত্রে। মৌলভীবাজারে বোরোর বীজতলা সাদা ও লালচে হয়ে যাচ্ছে। কীটনাশক ছিটিয়েও কোনো ফল পাচ্ছে না কৃষকরা। এতে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ওখান দেখা যায় দুঃখে একশো আলির আগা লাল হয়ে গেছি, ও মানে আমরা ওষুধ দিছি, ওষুধ দেওয়া পরে ওখান দেখা যায় ওষুধে খাম আর না, 1বার 2বার 3বার 4বার ওষুধ মারলাম, ওষুধে কোনো খাম করে না। আবহাওয়ার উন্নতি না হলে এই সমস্যা দূর হবে না বলছেন কৃষি কর্মকর্তারা। এই কোল্ড ইনজুরির প্রভাবটা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কৃষকদের সার্বিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। মেহেরপুর ও চুয়াডাঙ্গার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে বীজতলা, আলু, সরিষা, গম, ডালসহ বিভিন্ন ফসল নিয়ে। কুয়াশা দীর্ঘ হলে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা কঠিন হবে। কুয়াশার কারণে এখন ধানের চারার ক্ষতি হবে, আলুর ক্ষতি হবে, কয়েকদিন দিয়ে রোদ উঠছে না, এই সমস্যাটাই বেশি হবে। চাঁপাইনবাবগঞ্জে গত 4 দিনে তীব্র শীত ও কুয়াশায় বেশিরভাগ বীজতলা লালচে হয়ে গেছে। এছাড়া শীত ও কুয়াশার ক্ষতির মুখে পড়েছে সরিষা, মসুর ও বাদাম। লাল হয়ে যাওয়ার পরে তখন সংশয় যে জায়গা জায়গা মরে যায়। বীজ বাদ হলে তো মনে করেন আমরা জমি আবাদ করতে পারবো না। ফুল যখন আসবে এরকম কুয়াশা পড়লে ফুলটা নষ্ট হবে। তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে শীতকালীন সব ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। ফসল রক্ষায় কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা তাদের বীজতলাতে কাদা করার সময় তাদেরকে বলছি যে তারা যেন শুকনো ছাই, জিপসাম সার অবশ্যই দেয়। যদি আরও মনে হয় যে এরপরেও খুব ঠান্ডা পড়ছে তাহলে পলিথিন দিয়ে ঢাকবে তারা, অথবা পানি দিবে, রাতের পানি দিয়ে রাখবে। রাজশাহী অঞ্চলে বোরো, বীজতলা, সরিষা ও গম সহ শীতকালীন নানা সবজির আবাদ হয়েছে। ঘন কুয়াশার কারণে এসব ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশার কারণে কৃষিক্ষেত্রে প্রভাবের বিষয়ে আরো জানাতে বা চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আজকে জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং কুয়াশার কারণে সবজির যে ক্ষতি হয়েছে এ বিষয়ে কৃষকের বক্তব্য কি এবং কৃষি বিভাগ তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন? জি, প্রথমে যদি আজকের আবহাওয়ার কথা বলি, আজকে সকাল থেকে আসলে ঘন কুয়াশায় আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে এবং তীব্র শীত অনুভূত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ যেটা বলছেন যে আজকে গত
বেশি শীত অনুভূত হচ্ছে এবং আজকে কুয়াশার মাত্রাটা গতকালের চেয়েও বেশি। আসলে ঘন কুয়াশার কারণে শীতকালীন যে সবজি আছে এবং বিশেষ করে বোরো ধানের এই সময় আসলে বীজতলা তৈরি করার সময়, তো এই বীজতলার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কালকে সারাদিনই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাঠ ঘুরে দেখেছি, আজকে সকালেও আমি বিভিন্ন মাঠ ঘুরে যেটা দেখেছি যে বোরো বীজতলাতে আসলে তারা যেটা হচ্ছে যে চারার যে অগ্রভাগ সেটা শুকিয়ে যাচ্ছে এবং চারা লালচে হয়ে যাচ্ছে। কৃষি কর্মকর্তাদের ভাষ্যমতে আসলে এটাকে তারা চিলিং ইনজুরি বলছেন, যেটা আসলে ঘন কুয়াশা এবং শীতের প্রভাবে হয়। তো আমাদের যেটা চাষিরা বলছেন যে এইভাবে আসলে যদি আরো কয়েকদিন ঘন কুয়াশা চলতে থাকে তাহলে বোরো বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং যেটা হবে যে বোরো আবাদে চারার সংকট দেখা দিতে পারে। চাষিরা যেটা আমাদের বলছেন যে গত বছরও আসলে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার কারণে চাঁপাইনবাবগঞ্জে বীজে চারা সংকট দেখা দিয়েছিল, বোরো আবাদ ব্যাহত হয়েছিল। এবারও আসলে ঘন কুয়াশা আর কয়েকদিন থাকলে সেই একই সংকট তাদের মোকাবেলা করতে হবে। এর বাইরে আসলে চাঁপাইনবাবগঞ্জে সরিষা আবাদ হয়, এর বাদাম চাষাবাদ হয়, সেগুলো চাষিরা যেটা বলছেন যে এখন কেবল সরিষাতে ফুল এসেছে, ফুল থেকে ফল হওয়ার আগ পর্যন্ত যদি রোদ না পায় তাহলে সেই ফলন কমে যাবে। এর বাইরে চাষিরা যেটা বলছেন যে আসলে বাদাম এবং সরিষা ক্ষতিগ্রস্ত হবে। কৃষি বিভাগ যেটা বলছেন যে আসলে ঘন কুয়াশা এটা প্রাকৃতিক বিষয়, এটা আসলে তাদের রোধ করার কোনো উপায় নয়, তবে এটা থেকে মুক্তির জন্য তারা নানা রকম পরামর্শ দিচ্ছেন কৃষকদের। শীতের কারণে চাঁপাইনবাবগঞ্জে কৃষির প্রভাবের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিআইডব্লিউটি এর হিসাব বিভাগের অফিস সহকারী আবুল হোসেন আরেক পরিচয়, তিনি সিবিএ নেতা। এ পদে সুযোগে স্বজনদের চাকরি ও ব্যবসা দেয়া থেকে শুরু করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ঢাকায় আছে 2 কোটি টাকার বাড়ি। প্রায় 2 বছর আগে ব্যবস্থা নিতে বলেছিল নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি, তারপরও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন তিনি। হিসাব বিভাগের অফিস সহকারী আবুল হোসেন বয়স কম ও 8ম শ্রেণী পাশ দেখিয়ে বিআইডব্লিউটি এর মার্কম্যানের চাকরি পাইয়ে দিয়েছেন ছোট ভাই মেহেদী হাসানকে। নিয়োগপত্রে মেহেদীর জন্ম তারিখ 1988 সালের 1 মার্চ, তবে ভোটার আইডিতে তা 1979 সালের 3রা ফেব্রুয়ারি। এখানেই শেষ নয়, সিবিএ সভাপতির প্রভাব খাটিয়ে জামাতা SM আরিফের প্রতিষ্ঠান এয়ারটেল বিডির লাইসেন্সে করেছেন ব্যবসা। অথচ বিআইডব্লিউটি এর বিধিতে স্পষ্ট বলা আছে, কোনো কর্মকর্তা কর্মচারী বা তাদের নিকটাত্মীয় সংস্থার লাভজনক কাজে যুক্ত হতে পারবেন না। তবে এই নিয়ে কথা বলতে রাজি নন আরিফ। বিআইডব্লিউটির কাজ এখন করি না। আপনার যদি কোনো আমি যে হচ্ছে লাইসেন্স ব্যবসা করতেই পারি, আপনার সাথে যার সাথে কথা বলতে চান ওনার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলে লাভ নেই, কারণ আমি কোনো কিছুই এর মধ্যে নেই। দক্ষিণ ঢাকার 73 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাঁওয়ে 72/3 নম্বরের 4তলা বাড়িটিও আবুল হোসেনের। এর বর্তমান বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। সংস্থাটির সিবিএ নেতাদের আয়ের আরেকটি উৎস কর্মচারী নিয়োগ ও বদলি বাণিজ্য। গত 3 বছরে প্রধান কার্যালয় থেকে শুরু করে ড্রেজিং, নৌযান, নদীবন্দর ও শাখা কার্যালয়ে নানা পদে নিয়োগ হয়েছে 400-র বেশি কর্মচারী। অভিযোগ উঠেছে এর অর্ধেকেরও বেশি নিয়োগ সিবিএ নেতাদের হাতে। এসব কাজের প্রতিবাদ করায় নানা হয়রানির মুখেও পড়েছেন অনেক কর্মচারী। আবুল সিবিএর প্রেসিডেন্ট, সে আমার কাছে 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিল। তবে এসব অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন বলে নাকচ করেছেন আবুল হোসেন। বদলি নিয়োগ মন্ত্রণালয়ের প্রধান প্রতিনিধি থাকে, নিয়োগ কমিটি একজন এডিশনাল সেক্রেটারি থাকে আমাদের দায়িত্বে। এখানে আমাদের ব্যক্তিগতভাবে কিছুই করার ক্ষমতা নাই। আমার ভাইয়ের বয়স 40, 50, 30 বা 20, এগুলি কি না দিকে চাকরি দিয়েছে সংস্থার লোকেরা। আবুলের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগের তদন্ত করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। 2019 সালের মে মাসে অভিযুক্তদের ঢাকার বাইরে বদলি সহ 5টি সুপারিশ সম্বলিত তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা আব্দুস সাত্তার শেখ। 5টা সুপারিশ সম্বলিত যে প্রতিবেদন দিয়েছিলাম আমাদের পর্যালোচনা সহ এবং তাদের বক্তব্যের প্রেক্ষিতে এটা সচিব মহোদয়কে জমা দেওয়ার পরে এরপরে কি হয়েছে এটা তো আর আমার জানার কথা না। তবে প্রায় 2 বছরেও বাস্তবায়ন হয়নি মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের কোনো সুপারিশ। কেউ যদি টেন্ডারে পার্টিসিপেট করে উনি কাজ পেতে হলে তাকে নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই যে চাকরিটা যেটা বললেন ভোটার আইডি কার্ড, এটা তারপরে আবার আমরা তদন্ত করে দেখবো। মনে হয় মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি হয়েছিল এর আগে, তারা আবুল হোসেনের ব্যাপারে কি সুপারিশ করেছিল এটা আমি দেখে একটা ব্যবস্থা নিব।
মতিঝিল সোশ্যাল ইসলামী ব্যাংকে খোলা বিআইডব্লিউটিএ কর্মচারী কল্যাণ তহবিল ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুটি আলাদা হিসাব থেকে প্রায় 25 লাখ টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে 2019 সালের 4 সেপ্টেম্বর দুদকে ডাক পড়েছিল আবুল হোসেনের। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে উত্তাল পদ্মার দুই পার যুক্ত করল স্বপ্নের পদ্মা সেতু। মাওয়া প্রান্তের 12 ও 13 নম্বর পিলারে বসল স্প্যান F2। এর মধ্য দিয়ে দৃশ্যমান হল সেতুর পুরো 6.15 কিলোমিটার। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী ও যোগ্য নেতৃত্বে নজির তৈরি করেই বিশ্বকে দেখিয়ে দেয়া গেছে বাংলাদেশও পারে। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর পিলারে বসেছিল প্রথম স্প্যান। গত 3 বছরে একের পর এক যুক্ত হয়ে ধারাবাহিকভাবে বেড়েছে সেতুর দৈর্ঘ্য। অবশেষে বৃহস্পতিবার 41 নম্বর স্প্যান বসানো এই সেতুর পুরো 6.15 কিলোমিটারই দৃশ্যমান। বুধবার পিলার থেকে 20 মিটার দূরে ক্রেনে ভাসমান ছিল শেষ স্প্যানটি। সকাল 10টার দিকে নেওয়া হয় কাছাকাছি। পরে প্রকৌশলীদের 2 ঘন্টার চেষ্টায় শেষ হয় প্রায় 3200 টন ওজনের স্প্যানটি বসানোর কাজ। আর এর মধ্য দিয়ে পদ্মার দুই পার মিলিত হলো এক বিন্দুতে। আর স্বপ্নের এই দৃশ্য দেখতে সেখানে আসেন নানা জেলার মানুষ। এখন সময়টা শর্টকাট হয়ে গেছে, অবশ্যই ভালো হবে। আমাদের দেশের গর্ব যে আমাদের এত ভালো একটা প্রধানমন্ত্রী, আপনাকে খুব ধন্যবাদ। এটা গর্ব করার মতো একটা আজকের দিন আমি মনে করি, এই জন্য আমি এটা ঘুরতে আসছি এবং এটা দেখতে আসছি। পদ্মা সেতু হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ দক্ষিণবঙ্গ উন্নত হবে এবং আমরা কিছু সময়ের ভিতরে দেশে যেতে পারবো, হয়তো একদিনের ভিতরে ঢাকার কাজ সেরে আবার গ্রামের বাড়িতে যেতে পারবো। স্থানীয়রা বলছেন, পদ্মা সেতু ও একে কেন্দ্র করে হওয়া এক্সপ্রেসওয়ে বদলে দেবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। শিল্প কারখানা সহ নানা প্রতিষ্ঠান নির্মাণে এগিয়ে আসবেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আমি গার্মেন্টস ব্যবসায়ী, আমার কয়েকটি ইউনিট আছে। আমি তো ঢাকাতে ব্যবসা করব না, আমি সমস্ত ব্যবসা ওয়াইন্ড আপ করে আমি এই পদ্মার এই পারে, আমি দক্ষিণ পারে আমি নিয়ে আসবো। পদ্মা সেতু হইলে সহজে মালামাল নিয়ে পৌঁছে দিতে পারবো এবং আমার খরচ কম হইবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলছেন, তার কারণে এই বিশ্বে বাংলাদেশ তার সামর্থ্য প্রমাণ করতে পেরেছে। বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। এখন সেতুর স্প্যানের উপর বসানো হবে 2959টি রেলওয়ে স্ল্যাব এবং 2917টি রোডওয়ে স্ল্যাব। এর মধ্যে অর্ধেকের বেশি কাজ শেষ করেছেন প্রকৌশলীরা। সবকিছু ঠিক থাকলে 2022 সালে উন্মুক্ত হবে স্বপ্নের পদ্মা সেতু। যাত্রা শুরুর পর থেকে পদ্মা সেতু নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। বিশেষ করে দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়ন থেকে সরে যাওয়ায় আরও বেশি জন্ম নেয় প্রশ্ন। তবে দুঃসাহসিক যাত্রা শুরু হয় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেয়। তবে এখন একেবারেই স্বপ্ন পূরণের দোরগোড়ায় পদ্মা সেতু। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। আতশবাজির ঝলকানি আর ফানুস উড়িয়ে পদ্মা সেতুর শেষ স্প্যান বসানোর দিনটি স্মরণীয় করে রাখলেন শরীয়তপুরবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেতুর টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়েতে এই আয়োজন করেন শরীয়তপুর 1 আসনের সাংসদ ইকবাল হোসেন অপু। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে বর্ণিল আয়োজন উপভোগ করতে পদ্মা পাড়ে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। প্রায় ঘণ্টাব্যাপী আতশবাজির পাশাপাশি প্রদর্শিত হয় লেজার শো, ওড়ানো হয় ফানুস। এর আগে সেতুর শেষ স্প্যান বসানোর খবরে সকাল থেকেই পদ্মা পাড়ে ভিড় করেন অসংখ্য মানুষ। বিনামূল্যের বই ছাপাতে নিম্নমানের কাগজ আনায় 40টি মুদ্রণ প্রতিষ্ঠানের কাগজ বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কয়েকটি প্রতিষ্ঠানের বইও বাতিল হয়েছে। এনসিটিবি বলছে, কাগজের মানের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। আগামী শিক্ষাবর্ষের জন্য 35 কোটি নতুন বই ছাপানোর সিদ্ধান্ত নেয় সরকার। করোনার কারণে এবার দরপত্র প্রক্রিয়া অন্যান্য বছরের থেকে দেরিতে শেষ হয়। সেই সঙ্গে কাগজের দাম নিয়ে জটিলতায় কাজ চলছে অনেক ধীর গতিতে। অভিযোগ উঠেছে, করোনার কারণে এবার নজরদারি ঢিলে ঢালা থাকবে এমন ধারণা থেকে অবস্থার সুযোগ নিতে চেয়েছিল কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান।
তারা নির্ধারিত মানের থেকে কম মানের কাগজে বই ছাপানোর চেষ্টা করে, অনেকে নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপিয়েও ফেলে। পরে বিষয়টি ধরা পড়লে কয়েকটি প্রতিষ্ঠানের কাগজ এবং বই বাতিল করে দেয় এনসিটিবি। এর মধ্যে রয়েছে সরকার প্রিন্টিং প্রেস, বর্ণশোভা, অগ্রণী প্রিন্টিং প্রেস, কমলা প্রিন্টিং প্রেস, ভাই ভাই প্রিন্টিং প্রেসের মতো বড় প্রতিষ্ঠানও। মুদ্রণ করার আগে ইন্সপেকশনের মাধ্যমে যদি সেটা নিম্নমানের হয় তখন সেখানেই বাতিল হয়ে যায়, সেটা দিয়ে বই তৈরি করার কোনো সুযোগ থাকে না। মুদ্রণ মালিক সমিতি বলছে, নিম্নমানের কাগজে দিয়ে বই ছাপানোর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হবে। এনসিটিবির যে কোনো ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে তাদের সমর্থন থাকবে। তবে মুদ্রণ প্রতিষ্ঠানের কাগজের মান পরীক্ষা করার সক্ষমতা না থাকায় কাগজ মিলেরও দায় দেখছেন তারা। পরীক্ষা করার পর গুণগত মানসম্পন্ন হলে ছাপার অনুমোদন পাই আমরা ছাপি, না হলে পেপার মিলগুলোকে ফেরত দিই। আমরা বারবার বলে আসছিলাম পেপার মিলগুলোকে আমাদেরকে এখানে পর্যাপ্ত সহযোগিতা করছেন। গুণগত মান খারাপ হলে কোনো বই এনসিটিবি গ্রহণ করবে না, এটি আমাদের প্রত্যাশা। এদিকে ছাপার কাজ নিয়ে নানা জটিলতায় শতভাগ বই এই মাসের মধ্যে পাঠানো নিয়ে সংশয়ে মুদ্রণ মালিকেরা। যদিও এনসিটিবি বলছে সময় মতোই শেষ হবে সব কাজ। 70% উপরে প্রাথমিক পর্যায়ের বই এবং মাধ্যমিকের 50%-এর মতো বই উপজেলা পর্যায়ে চলে গেছে। তো সেই দিক থেকে আমরা এখনো আশাবাদী যে আমরা ডিসেম্বরের মধ্যে সকল পাঠ্যপুস্তক উপজেলায় পাঠাতে পারব। মানসম্মত বই নিশ্চিতের জন্য এনসিটিবির এই নজরদারি আরও জোরদার করতে হবে। সেই সঙ্গে নির্দিষ্ট সময়ে যাতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেজন্য সব মহলকে একসঙ্গে কাজ করার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় দেশের একমাত্র ট্রিপল সুপার ফসফেট টিএসপি সার কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে গত 3 দিনে অসুস্থ হয়েছেন অন্তত 30 জন। গ্যাসের প্রভাবে পুড়ে গেছে কারখানার আশেপাশের গাছপালা, মরে যাচ্ছে পুকুরের মাছও। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পতেঙ্গা টিএসপি সার কারখানা এলাকার বাসিন্দা অনামিকা আক্তার বুধবার কারখানা থেকে নির্গত গ্যাসে অজ্ঞান হলে নেওয়া হয় হাসপাতালে। এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। আমাকে বলছে যে ওকে ওই মেডিকেলে ভর্তি রাখার জন্য, যে গ্যাস দেওয়ার জন্য, নেবুলাইজার দেওয়ার জন্য, ও বেশি হয়ে গেলে মেডিকেল নিয়ে ভর্তি করার জন্য। কালকে রাত্রে 11টা বাজে আবার এমন অবস্থা হয়ে গেছিল। সার কারখানা থেকে নির্গত গ্যাসে নানা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। কয়েকদিন পর পর কারখানা থেকে এই গ্যাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ তাদের। শুধু তাই নয়, এই গ্যাসের প্রভাব পড়েছে আশপাশের গাছপালা, পুকুরের মাছ ও সবজি খেতে। অসম্ভব বলার মতো না ভাই। আমাদের এখানে ছোট বাচ্চারা আছে, বয়স্করা আছে, গ্যাস টানের মোটামুটি একটা বিষের মতো। পরিবেশ অধিদপ্তরের আইন রয়েছে, সেটা যদি এখানে যথাযথভাবে পালন করা হয়, আমার মনে হয় গ্যাসটা এভাবে নিগত হতে পারে না। কারখানায় সালফিউরিক অ্যাসিড প্ল্যান্ট চালুর আগে বের করে দিতে হয় সালফার ডাই অক্সাইড গ্যাস। বাতাসের গতি আবাসিক এলাকামুখী হওয়ায় এতে অসুস্থ হচ্ছেন স্থানীয়রা। এ ব্যাপারে করণীয় ঠিক করতে কমিটি গঠনের কথা জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। আমরা কমিটি একটা করে দিচ্ছি 4 সদস্যের কমিটি, কারণটা ফাইন্ড আউট করবে, আর তারা যদি কেউ যদি রেসপন্সিবল থাকে সেটাও চিহ্নিত করবে। 47 বছর আগে পতেঙ্গায় এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। সে সময় জনবসতি না থাকলেও এখন কারখানার চারপাশে লক্ষাধিক মানুষের বাস। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। একটি চামচ কেনার ব্যয় দেখানো হয়েছে প্রায় 1 লাখ টাকা। শুধু তাই নয়, বাজার মূল্য মাত্র 160 টাকা হলেও ছোট ছোট 4 প্যাকেট গ্রিস তেল কিনতে খরচ ধরা হয়েছে 4 লাখ টাকা। উন্নয়নের নামে এমন হরিলুটের ঘটনা ঘটেছে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডে। তালাশ টিমের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন ও আসবাবপত্র কেনাকাটায় বরাদ্দ ছিল 1.5 কোটি টাকা, কিন্তু উন্নয়নের নামে করা হয়েছে সরকারি অর্থ আত্মসাৎ। তথ্য বলছে, প্রকল্পের আওতায় উন্নয়ন ও মালামাল ক্রয়ের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে সেখানে 2 দফায় মোবিল ক্রয় বাবদ ব্যয় দেখানো হয়েছে 4 লাখ টাকা, কিন্তু অফিসে মোবিলের পরিবর্তে পাওয়া গেছে 4 প্যাকেট গ্রিজ। সেক্ষেত্রে একটি প্যাকেট গ্রিজের মূল্য দাঁড়ায় 1 লাখ টাকা, অথচ বাজারে এর খুচরা মূল্য মাত্র 40 টাকা। আবার হাঁড়ি পাতিল কেনা বাবদ ব্যয় দেখানো হয়েছে 97,000 টাকা, অথচ কেনা হয়েছে একটি মাত্র চামচ। সেক্ষেত্রে চামচটির দাম পড়েছে 97,000 টাকা।
এসব অনিয়ম দুর্নীতির ঘটনা সরেজমিনে দেখতে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড অফিসের বাংলোতে তালাশ টিম। সেখানে ৯৭,০০০ টাকা দাম দেখানো একটি মাত্র স্টিলের চামচ পাওয়া যায়। অথচ বাজারে এই চামচের খুচরা মূল্য মাত্র ২০ টাকা। ৯৭,০০০ টাকার মাল বুঝিয়ে দিয়েছে না, ৯৭,০০০ টাকার মাল হয়তো আমি পাইনি, মিষ্টি খাওয়া চামচ পাইছি। বাকি সব হাড়ি পাতিল কয়েক বছরের পুরাতন। ৪ লাখ টাকার মোবিল কেনার খরচ দেখানো হলেও রুমে গিয়ে হদিস মিলেছে মাত্র কয়েক প্যাকেট গ্রিজের। মোবিল নাই তো এখানে, এই অত দাম হয় নাকি? ২০-৩০-৪০ টাকা হতে পারে, ৪০-৫০ টাকা বেশি হলে। এসব টাকা আত্মসাতের হোতা নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন। তিনি ঝিনাইদহ থেকে বদলি হয়ে বর্তমানে মাগুরা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত। অনেক চেষ্টার পর মোবাইল ফোনে পাওয়া গেল সরোয়ার জাহান সুজনকে। আমি নিশ্চিত যে সমস্ত কিছু কেনাকাটা হয়েছে, এস্টিমেট অনুযায়ী কোনো কিছু বাদ নেই। কিন্তু আপনার কর্মকর্তারা কি আপনাকে শুধু শুধু দোষ দিচ্ছে? হ্যাঁ, এর মধ্যে অফিসের টিবিএ জড়িত। আমি একদম ডিটেইলস বলছি। অভিযোগ আছে অফিস সংস্কারের নামে লাখ লাখ টাকা বরাদ্দ নেওয়া হলেও কোনো কাজ করা হয়নি। উল্টো অফিসের কোয়ার্টারগুলো পরিণত হয়েছে গরুর খোয়াড়ে। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন রাত ৯:৩০ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান তালাশে। জরাজীর্ণ আধা পোকা একটি ঘরে চলছে রাঙামাটির জুরাছড়ি উপজেলার স্বাস্থ্য সেবা কার্যক্রম। দেয়ালের ফাটল আর টিনের ছাউনি দিয়ে গড়িয়ে পড়ে পানি। ঝুঁকিপূর্ণ এই হাসপাতালে সারা বছর আতঙ্কে থাকেন রোগী, চিকিৎসক ও নার্সরা। তবে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ১৯৭৮ সালে রাঙামাটির জুরাছড়িতে আধা পাকা ঘরে যাত্রা শুরু করে উপজেলা হাসপাতাল। প্রথমে ১০ শয্যা, পরে ২০১২ সালে ৫০ শয্যা করা হলেও উন্নয়ন হয়নি অবকাঠামো, বাড়েনি জনবল। হাসপাতালের সেই আধা পাকা ঘরটি এখন জরাজীর্ণ। চারদিকের দেওয়ালে ফাটল ধরেছে, টিনের ছাউনি ছিদ্র হয়ে হাসপাতালের ভেতরে পড়ে বৃষ্টির পানি। কখনো ভূমিকম্প হলে যে কোনো সময় আমাদের মাথাটা ভেঙে পড়তে পারে, আর ফাটল দিয়ে ভিতরে সাপ ঢুকে যায়। এটাতে আমরা খুব ইনসিকিউর ফিল করে অনিরাপত্তার মধ্যে আমরা ভুগি। শুধু হাসপাতাল নয়, চিকিৎসক, নার্স সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের থাকার ঘরগুলো জীর্ণদশা। বলতে গেলে সেই পুরাতন যে একটা বিল্ডিং আছে, গাদাগাদি করে তারা ওখানে থাকে। অনেক সময় কি হয়, অন্য বাসায় গিয়ে তাদের থাকতে হয়, আবাসন কোনো সুব্যবস্থা নাই। এই হাসপাতালে ১১টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন ৭ জন। তাদের জন্য নেই আবাসন ব্যবস্থা। তবে নতুন করে অবকাঠামো নির্মাণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। ২০২২ সালের পর্যন্ত এই প্ল্যানের মধ্যে এটা নতুন করে নির্মাণ করার সেটা ধরা আছে। ওইখান থেকে ইতিমধ্যে সয়েল টেস্টের জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে, হয়তো এটা হবে। রাঙামাটি সদর থেকে জুরাছড়ির দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এই উপজেলার জনসংখ্যা প্রায় ৪০,০০০। এখানকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব আয়ে ঘাটতি ২৭,৫০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, করোনার কারণে আদায় কম। বৃহস্পতিবার দুপুরে রাজস্ব ভবনে ভ্যাট দিবসের আলোচনায় তিনি বলেন, আয় বাড়াতে অটোমেশনে জোর দেওয়া হচ্ছে। এ সময় ভ্যাট সহ অন্যান্য করের হার কমিয়ে আনার প্রস্তাব দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। জুলাই থেকে নভেম্বর ৫ মাসে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ১,১৩,০০০ কোটি টাকা। এনবিআর এর সাময়িক হিসাবে এ সময় আদায় হয়েছে ৮৫,০০০ কোটি, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় ১০০ ভাগ বেশি। আমদানি শুল্ক আয়কর আদায়ে প্রবৃদ্ধি ইতিবাচক হলেও ভ্যাট নেতিবাচক। ৫ মাসে ভ্যাট আদায় কমেছে গত বছরের তুলনায় ৫.৫ ভাগ। ভ্যাট দিবসের আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থনীতির অনেক খাত এখনো করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি, তারপরও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি আছে। আমাদের প্রচেষ্টাও সেটি, আমরা কাজ করে যাচ্ছি। ক্ষেত্র বৃদ্ধির যে বিভিন্ন কার্যক্রম, সেই কার্যক্রমের ভিতরে একটি হলো কিন্তু অটোমেশনের মাধ্যমে আমরা ক্ষেত্র বৃদ্ধি এবং সঠিকভাবে রাজস্ব আদায়টা করতে পারি। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, অনেক প্রতিষ্ঠানকেই নিবন্ধনের আওতায় আনা যায়নি। আমাদের রিটেইলের সংখ্যা, ব্যবসার সংখ্যা হচ্ছে 4 মিলিয়ন। সেখানের মধ্যে আমরা কতজন অন্তর্ভুক্ত হতে পারছি? ট্যাক্স জিডিপি রেশিও আমাদের 10%।
আলোচনায় ভ্যাটের হার 15% পরিবর্তে 7 করার প্রস্তাব দেন এফবিসিসিআই সভাপতি। কর্পোরেট কর কমিয়ে আনার পাশাপাশি আমদানিতে অগ্রিম করও কমানোর প্রস্তাব দেন তিনি। কর্পোরেট ট্যাক্স যতটুকু সম্ভব সামনে 3 বছরের মধ্যে বাস্তবসম্মত কস্ট বেনিফিট অ্যানালিসিস করে অপরচুনিটি কস্ট অ্যাসেস করে কমিয়ে আনা উচিত। কাস্টমসের ওখান থেকে সকল প্রকারের অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এগুলো নেক্সট 3 বছরে এটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, করের আওতা বাড়াতে পারলে হার কমিয়ে আনা হবে। অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট দেয়া জাতীয় পর্যায়ের 9 প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় এনবিআর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 7 কোটি ছাড়ালো। গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছে 6,59,000-এর বেশি, আর একদিনে মৃত্যু হয়েছে 12,500-র বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 15,87,000 ছাড়ালো। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু এবং শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। 2,869 জনের মৃত্যু নিয়ে দেশটির মোট মৃত্যু 2,99,000 ছাড়িয়েছে, শনাক্ত 2 লাখের বেশি। ইটালিতে একদিনে করোনায় 887 জনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু 62,500 ছাড়িয়েছে, শনাক্ত হয়েছে প্রায় 17,000 রোগী। ব্রাজিলে নতুন রোগী শনাক্ত হয়েছে 53,000-এর বেশি। এ নিয়ে ব্রাজিলে মোট আক্রান্ত 67,83,000 ছাড়ালো। এছাড়াও যুক্তরাজ্যে 516, মেক্সিকোতে 781, রাশিয়ায় 562, ভারতে 487 জনের মৃত্যু হয়েছে। এদিকে ফ্রান্সে করোনার বিস্তার রোধে 15 ডিসেম্বর থেকে রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে সাইবার হামলায় ভ্যাকসিনের তথ্য চুরির অভিযোগ তুলেছে ফাইজার বায়োএনটেক। প্রতিষ্ঠানটি জানায়, ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি থেকে চুরি গেছে গুরুত্বপূর্ণ নথি। হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করলেও কখন ও কিভাবে এই হ্যাকিং হয়েছে সে ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেনি ইউরোপের সংস্থাটি। ইতিমধ্যেই ব্রিটেনে করোনা ভাইরাস টিকাকরণের কাজ শুরু করেছে ফাইজার ও বায়োএনটেক। তবে এর মধ্যেই টিকা সংক্রান্ত তথ্য চুরির সংবাদে চিন্তার ভাঁজ ফেলেছে টিকা প্রস্তুতকারক সংস্থার কপালে। এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএম এর সার্ভারে সাইবার হামলা করেছে হ্যাকাররা। সার্ভারে টিকাকরণ এবং টিকার ছাড়পত্র সংক্রান্ত বিভিন্ন নথি থাকলেও সাইবার হামলায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। তবে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। এই ঘটনা তদন্তে ইউরোপের বিভিন্ন সাইবার নিরাপত্তা বিভাগের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইএমএ। সাইবার হামলায় টিকার তথ্য চুরির অভিযোগ এটাই প্রথম নয়। এর আগে চীন এবং রাশিয়ার হ্যাকাররা টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করে আসছে মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা। করোনার ইউরোপিয়ান সপ্তাহের মধ্যে এই অনুমোদন দেওয়ার কথাও রয়েছে সংস্থাটির, কিন্তু এর মধ্যেই ঘটল তথ্য চুরির ঘটনা। বায়োএনটেকের দাবি, এই হামলার ফলে তাদের টিকা প্রস্তুত ও অনুমোদনের সম্ভাব্য সময়সীমা পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে 7 উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। 150 রানের টার্গেট 8 বল আগেই টপকে যায় মিঠুনের দল। এই হারে শেষ 4-এর লড়াইয়ে এখন কঠিন সমীকরণ তামিমের বরিশালের। অন্যদিকে দারুণ জয় টেবিলের শীর্ষে থেকে প্লে অফে লড়বে চট্টগ্রাম। শেষ 4-এর লড়াইয়ে থাকতে জয় চাই বরিশালের। তামিম সাইব চট্টগ্রাম বোলারদের সামলেছেন শক্ত হাতে। দ্রুত রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা দুজনের। 87 রানের উদ্বোধনী জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন মোসাদ্দেক 11তম ওভারে। সাইব ফেরেন 46 রানে। মন্থরগতির ব্যাটিংয়ে তামিম আটকেছেন 40-এর কোটায়। আবারও মোসাদ্দেকের ধাক্কা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন ধারাবাহিকতা রাখতে ব্যর্থ। ইমনের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন আফিফ। তার 16 বলে 28 রানের ক্যামেওতে গড়পড়তা পুঁজি বরিশালের। 150 রানের টার্গেট কঠিন হয়নি চট্টগ্রামের জন্য। ইনফর্ম লিটনকে বিশ্রামে দিয়ে ওপেনিংয়ে সৈকত আলী। সৌম্যের সঙ্গে তার জুটি পথটা করেছে মসৃণ। 39 করে সৈকত যখন ফিরেছেন তখন চট্টগ্রামের বোর্ডে 79 রান। অন্য প্রান্তে থাকা সৌম্য স্বভাবসুলভ ব্যাটিংয়ে তুলেছেন 50, আর তাতে লক্ষ্য আরও কাছে। যোগ্য সঙ্গ দিয়ে কাজ এগিয়ে নিয়েছেন মাহমুদুল জয়। শেষ বেলায় সুমন খানের জোড়া আঘাতে ম্যাচ জমানোর আভাস দিয়েছিল, কিন্তু জয় মোসাদ্দেক কোনো সুযোগ দেননি প্রতিপক্ষকে। তাতে 8 বল আগে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।
এই হারে এখন খাদের কিনারায় বরিশাল। শেষ ম্যাচ ঢাকার সাথে, সেখানে জয়ের পাশাপাশি চট্টগ্রাম রাজশাহী ম্যাচেও চোখ রাখতে হবে তামিমদের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।